জি 24 ঘন্টায় জ্যাক অলিওয়াল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। তখন 2022 খবর এলো ব্রিটেনকে টপকে আমরা বিশ্বের 5th ইকোনমি হয়ে গিয়েছি। 2026 কাল আর বছর শেষে কি খবর এসেছে, জাপানকে টপকে 4th ইকোনমি হয়ে গিয়েছি আমরা। কেন্দ্রের আর্থিক সমীক্ষা রিপোর্ট জাপানকে ফেলে বিশ্বের 4র্থ অর্থনীতির দেশ ভারত। ভারতের 4,18,000 কোটি ডলারের জিডিপি, অথচ মজা দেখুন দেশ উপরে উঠছে আর আমাদের হাল খুব একটা নাকি বদলাচ্ছে না। এটা আবার কে বলছে? বিশ্ব ব্যাংক। তাদের দাবি ভারতের মাথাপিছু আয় 2,52,000 থেকে 2,58,000-এর মতো বছরে, মানে 21 থেকে 21,500 টাকা মাসে। আপনারাই বলুন, এই টাকারে সংসার চলে? যে দেশটাকে আমরা টপকেছি বলে দাবি করছি, সেই জাপান, তাদের মাসিক আয় গড়ে 2,60,000 থেকে 2,60,000 মাসে। ফলে কি দাঁড়ালো? বিশ্বে 193টা দেশের মধ্যে মাথা পিছু আয় ভারত 142 নম্বরে। তো দেশের উন্নতি মানে কি আমাদের উন্নতি? বছর শেষে দেশ বড়লোক হলো আমরা? খোঁজ করবো আজ স্পেশাল 24-এ। জাপানকে টপকে ভারত বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি, আমেরিকা, চীন, জার্মানির পরে। এমনটা দাবি করছে মোদী সরকার আর তাদের নীতি আয়োগ। যদিও জুন মাসেই এই দাবি তোলা হয়েছিল, কিন্তু তখন জাপান আর ভারতের জিডিপির মোট ওই আয়তনের ব্যবধান, মোট ফারাকটা ছিল খুব একটা বেশি নয়। এবার আরও চওড়া হতেই হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে এতে গড় আয়ে খুব একটা প্রভাব নেই। মানে অঙ্কের সহজ হিসেব, আপনার পরিবারের মোট আয় আর পরিবারের সদস্য সংখ্যা কত তা দিয়ে ভাগ করলেই অ্যাভারেজ একটা ইনকাম পাওয়া যাবে। ভারতের জনসংখ্যার সঙ্গে যখন এটা করা হচ্ছে, তখন কিন্তু গড় আয় জাপান, যাকে আমরা টপকেছি, তার থেকে কমে যাচ্ছে। তার উপর রয়েছে আয় বৈষম্যের অভিযোগ। ভারতে আয় বৈষম্য এখনো বেশ চড়া। তার উপর রয়েছে কর্মসংস্থানের প্রশ্ন, যে প্রশ্ন স্বাধীনতার পর প্রতি বছরের ইস্যু, প্রতি ভোটের ইস্যু। জাপানকে টপকে বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি হবার দাবি করছে নয়াদিল্লি। জাপানে শ্রমশক্তি অংশগ্রহণ হার 63% প্রায়, ভারতে শ্রমশক্তি অংশগ্রহণ হার 56%। কর্মসংস্থানের প্রশ্ন এখনও রয়ে গিয়েছে দেশে। কেন্দ্রের দাবি অক্টোবরে বেকারত্বের হার ছিল 5.2%, নভেম্বরে সেই বেকারত্বের হার কমে 4.7%। দেশে অর্থনীতির চাকা ভালোই ঘুরছে বলে দাবি করছে মোদী সরকার, কিন্তু মাথাপিছু আয় গোলমেলে বেশ কিছু প্রশ্ন এখনো থেকে গিয়েছে। বিশ্বব্যাংকের হিসেবে দারিদ্র্যসীমা 269 টাকা, অর্থাৎ দিন প্রতি যদি কেউ 269 টাকা আয় করেন, তার নিচে তিনি দারিদ্র। অর্থাৎ দারিদ্র্যসীমা দিন প্রতি 269 টাকা আয়। IMF এর হিসেব ধরলে ভারতের মাথাপিছু আয় 21,000 থেকে 21,500 টাকা মাসিক, কিন্তু একাধিক সংস্থার হিসেব আবার বলছে ভারতের মাথাপিছু আয় 28,000 থেকে 33,000 টাকা মাসিক। সার্বিকভাবে ভারতের দিন প্রতি আয় 700 থেকে 1,000 টাকা। এই হিসেবে ভারতের কেউই দারিদ্র্যসীমার নিচে নেই। 269 টাকা দিন প্রতি হিসেবে মাসিক 8,070 টাকা রোজগার। ভারতের বেশিরভাগ মানুষের আয় কি এর ওপরে? 21,000 থেকে 33,000 টাকাও মাসিক রোজগার যদি ধরে নিই, এই টাকায় সংসার চলে? তাহলে 4র্থ বৃহত্তম অর্থনীতির সুফল মিলছে কাদের? নাকি 5 বছর আগে যা ছিল 5 বছর পর অবস্থা পাল্টেছে অনেক, আরও 5 বছর পর পাল্টাবে আরও? অর্থনীতি যেসব পরিসংখ্যান সামনে দেয় সব ঠিকঠাক কেন? এক একজনের হিসেব এক এক রকম হয়। সরকার তার বিভিন্ন পরিসংখ্যান দপ্তর আছে, তারা ভারতবর্ষের ডেটা সাধারণ মানুষের কাছে তুলে ধরাটাই কথা। কিন্তু সমস্যাটা হলো IMF রিসেন্টলি কিন্তু ভারতবর্ষের যে ডেটা আমরা প্রকাশ করি, জিডিপির হতে পারে বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে, সেই ডেটার উপরে কিন্তু সন্দেহ প্রকাশ করেছে। এত হিসেবের গোলমালে মাথা ঘুরে যায় আম জনতারই।
সাধারণ মানুষ সাদা চোখে কিন্তু ওই ডেটার উপরে আর ভরসা করে না। তিনি বাজারে গিয়ে যখন মানে অতিরিক্ত দামে জিনিস কিনছেন, তার যখন নিজের স্যালারি দিয়ে তার যখন জীবন ধারণটা কষ্টের হয়ে যাচ্ছে, তখন মানুষ কিন্তু এই বাস্তবিক যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানের উপরই ভরসা করেন, সরকারের পরিসংখ্যানের উপর ভরসা করে না। মুশকিল হচ্ছে এই একই অভিযোগ এই সরকারের বিরুদ্ধে, একই অভিযোগ উঠেছিল কংগ্রেস সরকারের বিরুদ্ধেও। ফলে হিসেব গুলিয়ে যায়, শুধু অঙ্ক মেলাতে পারে না আম জনতা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এবছর আজ শেষ। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম এবছরটা কেমন গেল, টাকা পয়সা জমলো টমলো কিছু, সবারই মুখ বেজায়। মজার হচ্ছে আমি যখন থেকে কেরিয়ার শুরু করেছি তখনও মানুষ তাদের আয়, দেশের অর্থনীতি কিছুতেই স্যাটিসফাই ছিল না, এখনও নেই। ফলে আমরা নিজেরাও কি একটু কনফিউজড। কিন্তু কেন? এক্সপার্টরা বলছেন আগে আমাদের খরচের যে জায়গাগুলো ছিল সে জায়গা অনেকটা বেড়ে গেছে, আরও বাড়বে। ফলে ইনকাম বাড়লেও খরচ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই আমরা আদৌ কোনোদিনও হয়তো ইকোনমিতে স্যাটিসফাই হতে পারবো কিনা প্রশ্ন আছে। নতুন বছরেও কি তাই হবে? আপনারাই গেল বছরের সেভিংস আর কামাই নিয়ে ঠিক কি বলেছেন একবার শোনাই। মানুষের গড় আয় কি বেড়েছে? বাড়লে পাল্লা দিয়ে ব্যয় বেড়েছে নাকি ব্যয়ের ক্ষেত্র বেড়েছে? এই সব নানান প্রশ্ন বছরভর থেকেই যায়। অর্থনীতির ধারণাও প্রতি বছরই বদলায়, সেভিংসের ধারণাও বদলায়। এখন মানুষ অনেক বেশি শেয়ার বাজারমুখী। প্রথাগত সেভিংস কারও সেভাবে হচ্ছে না বলেই জানালেন আমজনতা। সেভিংস আমার দ্বারা হয় না, আমি পুরো হাত খোলা মানুষ। বছর ভালো কেটেছে, আশা করি আগামী বছরও খুব ভালো কাটবে। এখন তো আমরা ইস্টার্ন সেগমেন্টে তো শেয়ার মার্কেটে খুব একটা ইনভলভ নই, আমাদের ইনভলভ হতে হবে শেয়ার মার্কেটে, তবেই কিন্তু সঞ্চয় বাড়ানো যাবে, নাহলে বাড়ানো যায়। যেটা ওয়েস্ট সেগমেন্টে যেটা সেভিংস, মানে সেভিংস তো আজ আছে কাল নেই। যেভাবে দ্রব্যমূল্য বেড়ে চলেছে সব কিছুরই, সেটা গ্যাস বলুন, সেটা কাঁচা বাজার বলুন, সেটা গ্রসারি বলুন, সব কিছু যেভাবে বেড়ে চলেছে, সেভাবে যারা মধ্যবিত্ত আমরা আছি তাদের জন্য বেঁচে থাকাটা সত্যি ভীষণ কষ্টের। কারণ দাম টাম বাড়ছে, যা কমফোর্টেবল যায়নি, যতটা পেরেছি ম্যানেজ করতে চেষ্টা করেছি আর কি, বাকিটা হোপফুলি আরও চেষ্টা করব। কিন্তু প্রশ্ন ছিল এই বেজার উত্তরের থেকে তো মুক্তি নেই। মানুষ কবে হাসি মুখে বলবে দারুণ আছি, দারুণ খরচাপাতি, জমানো টাকার ভালো বছর কবে হবে? আগে বলতো, মানে আমরা শুনেছি আর কি, যে একজন রোজগার করতেন তাতে 9 জন খেতে পারতেন, তার জন্যই আমরা বলতাম নকরি। তারপরে শুরু হলো যে 4 জনকে সংসার চালানোর জন্য একজন রোজগার করলেই হবে, তখন বলা হতো চাকরি। তারপরে হলো কি, সেটা যে একজন লোক রোজগার করছে, তিনি তার নিজের স্যালারিটাই জাস্টিফাই করতে পারছে না, সংসার চালাতে কষ্ট হচ্ছে, তখন সেটার নাম হয়ে গেছে বেতন। আমরা দেখছি যে ট্র্যাডিশনালি বা হিস্টোরিক্যালি মানুষের যে জীবন ধারণের যে দুঃখ যন্ত্রণা সেটা বাড়ছে, তার কারণে যে মানুষের আনুষঙ্গিক খরচাটা বাড়ছে। এখন মানুষের মোবাইলের খরচা আছে, মানুষের কেবল টিভির খরচা আছে, ছেলেমেয়ের পড়াশোনার খরচা আছে, ছেলেমেয়ের এডুকেশনের জন্য ভালো টিউশনের খরচা আছে। তো সাধারণভাবে যে শুধুমাত্র এই জিনিসপত্রের দাম বেড়েছে তা নয়, মানুষের জীবন ধরনের মানটাও চেঞ্জ হয়ে গেছে। ফলে এই হতাশা হয়তো থেকেই যাবে। সে হতাশারই বহিঃপ্রকাশ সাধারণের গলায়, যেখানে আয় ব্যয় আর সঞ্চয়ের ভারসাম্য রাখতে হিমশিম খেতে হয়। অনেকের কাছেই সঞ্চয়ের নিরিখে 2025 খুব একটা ভালো ছিল না। তারা প্রত্যেকে 2026 সম্পর্কে যথেষ্ট আশাবাদী। আবার অনেকে এরকমও বলছেন 2025 বা 2026 কেন, 2030 বা 2035 পর্যন্ত এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগামী বাজারে তাদের সঞ্চয়ের সেই অর্থে তেমন কোনো সম্ভাবনা নেই। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। অর্থনীতি রাজনীতির কিন্তু একটা বড় জায়গা, আর এই রাজনীতিতেই আমাদের গুলিয়ে যায় অনেক কিছু। কে ঠিক, কে ভুল, কেনই বা ঠিক, কেনই বা ভুল, মাঝে মধ্যে গুলিয়ে যায়। শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছে, তার দাবি মাথা পিছু আয়ে দেশের মধ্যে 24 নম্বরে নেমে গিয়েছে বাংলা। বিজেপি বাংলার গৌরব ফিরিয়ে আনবে। আবার তৃণমূল বলছে পশ্চিমবঙ্গ দারুণ পারফর্ম করেছে। এখন বলুন তো কে ঠিক কে ভুল? কে বলবে বলুন তো? আমরাই বা কী করে জানব?
রাজ্যের মাথাপিছু আয় নিয়ে তোপ শুভেন্দু অধিকারীর। 1960 সালে 3 নম্বর র্যাঙ্ক থেকে 24 নম্বরে নেমেছে বাংলা। মাথাপিছু আয় জাতীয় গড়ের থেকে 16% কম, এমনটাই দাবি শুভেন্দু অধিকারীর। তার আরও অভিযোগ, বাম ও তৃণমূল শাসনের পর্দা ফাঁস হয়েছে। এটাই আসল পরিবর্তনের সময়, বাংলায় বিজেপি গৌরব ফিরিয়ে আনবে। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন বিরোধী দলনেতা। বাম শাসন ও তৃণমূল জমানাকে একযোগে নিশানা করেছেন, পাল্টা সোচ্চার শাসক শিবিরও। সংখ্যাতত্ত্ব এমন একটা জিনিস না যে সেটাকে দিয়ে যে কোনো ভাবে মর্ফ করে প্রেজেন্ট করা যায়। শুভেন্দুবাবু সেইটাই করছেন। বাংলায় 1977 সালে একটা বামফ্রন্ট নামে সরকার আসে, যারা বন্ধ, হরতাল, চাক্কা জ্যাম করে করে পশ্চিমবঙ্গটাকে পিছিয়ে একদম চূড়ান্ত খারাপ জায়গাতে খাদের কিনারায় নিয়ে চলে গেছিল। সে তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম মোর দ্যান 1,50,000-এর কাছাকাছি। 2011-তে সেটা কত ছিল? স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এমএসএমই সব দিকে বাংলায় গিয়ে তারা বলছেন চাকরি নেই, ব্যবসা নেই। শুভেন্দুবাবুকে অমিত শাহের সাথে বসে ডিসকাশন করে নিন যে দেশের মানুষ কোনটা বিশ্বাস করবে, বিজেপির তথ্য না বিজেপি সরকারের তথ্য। অর্থনীতিবিদ প্রবীর সরকার বলছেন, বাংলা মোটেই খারাপ পারফরমেন্স করেনি, কিন্তু বাংলার থেকেও ভালো পারফরমেন্স রয়েছে উপকূলবর্তী অনেক রাজ্যে। 2005-এ পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ছিল 22,000 টাকা, সেইটা গত বছর এসছে 1,54,000 টাকা, প্রায় 7 টাইমস। অর্থাৎ ভারতের জাতীয় বৃদ্ধি এবং গড় মাথাপিছু আয়ের যে রেশিও, তার তুলনায় পশ্চিমবঙ্গ কিন্তু খুব একটা খারাপ করেনি। কিন্তু আমরা যদি সমগ্র ভারতবর্ষের পিকচারটা নেই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো কোস্টাল বেল্টের যে সমস্ত রাজ্য, ইস্টার্ন ইন্ডিয়া এবং ওয়েস্টার্ন ইন্ডিয়া, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, এরা ওই 2005 থেকে 2025-এর এই যে 20 বছরের পিরিয়ড, এতে 11-12 টাইমস জিডিপি বাড়িয়েছে। তবে অর্থনীতিবিদই আবার বলছেন তুলনামূলক খারাপ পারফরমেন্সের কথা। কিন্তু পূর্ববর্তী রাজ্য এবং সেন্ট্রাল ইন্ডিয়া, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, খানিকটা উড়িষ্যাও ভালো করেছে। এই জায়গাটা কিন্তু 5-6 টাইমস 7 টাইমসের বেশি বাড়তে পারেনি। তো সেই দিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গের যে মাথাপিছু জাতীয় আয়, সেটা কিন্তু অগ্রগণ্য শিল্পক্ষেত্রে অগ্রগণ্য স্টেটগুলোর তুলনায় কিন্তু অনেকটাই কমেছে। তার কারণ এই যে কোস্টাল বেল্টের যে রাজ্যগুলো, পশ্চিমবঙ্গের তুলনায় সেখানে গত 20 বছরে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অনেক বেশি হয়েছে। ভাবুন, আমরা নিজেরাই ঠিকঠাক জানি না আমাদের দশা কি। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই চর্চা হয়, বাংলায় যে মানুষটা 25,000 রোজগার করে সুখে থাকে, সেই মুম্বাই বা ব্যাঙ্গালোরে 50-60 হাজার টাকা রোজগার করেও গরিব। কারণ সেখানকার লিভিং কস্ট। এই হিসেবে কোন রাজ্য ভালো, কোন রাজ্য খারাপ, তার সঠিক হিসেব কে দেবে? বছর পার হয়, বিতর্ক কমে না। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। তবে এইসব কনফিউশন, বিতর্ক, বেজার মুখ যতই থাকুক, বছর শেষে একটা জিনিস আপনাদের জানিয়ে যাই, আমরা নিরাপদ অর্থনীতির দেশ। হাজার ঝড়ঝাপটা আসে, আমাদের অর্থনীতির পালতোলা নৌকা কিন্তু ডোবে না, টলমল করতে করতে ঠিক এগোয়, পিছোয় না অন্তত। আশেপাশের পড়শিদের দেখুন, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, খোঁজ নিয়ে দেখুন। প্রবল রাজনীতি, বিতর্ক, দুর্নীতি ঘাড়ে নিয়েও ওদের থেকে অনেক ভালো আছে আমরা, অনেক। 2018 সালে অর্থনীতিবিদ উৎসা পটনায়কের একটা গবেষণা প্রকাশিত হয়েছিল। তাতে তিনি দেখিয়েছিলেন 1765 সাল থেকে 1947 ইংরেজরা আমাদের দেশ থেকে আনুমানিক কত সম্পত্তি লুট করেছে। আজকের হিসেবে টাকার অঙ্কটা 4,043 লক্ষ কোটি টাকা। একাধিক সংস্থার হিসেব যদি ধরি, জিডিপির 1 থেকে 2% দুর্নীতিতে হারিয়ে যায়। এরপরেও আপনি অর্থনৈতিকভাবে সুরক্ষিত। গোটা বিশ্বে মন্দার একাধিক ঝড়ঝাপটা সামলে দিতে পারি আমরা।
বিশেষজ্ঞরা বলেন ভারতের বিশাল অভ্যন্তরীণ বাজার অর্থনীতিকে সুরক্ষিত রাখে। সরকারের পরিকাঠামোগত বিনিয়োগ, বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ভারসাম্য, মুদ্রাস্ফীতি, মন্দায় লাগাম, পরিষেবাগত শিল্পে উন্নয়ন মূলত এই কারণগুলো আমাদের বাঁচিয়ে দেয়। তার উপর সরকারের বেশ কিছু পদক্ষেপ তো রয়েছে। গোটা বিশ্বের অর্ধেক যখন অশান্তিতে, ট্রাম্প যখন বছরভর তাণ্ডব করে বেড়ালেন আর্থিক দুনিয়ায়, তখনও ভারতের জিডিপি উপরের দিকে। এটা শুধু সরকারের হিসেব নয়, বরং আন্তর্জাতিক দুনিয়ারও মান্যতা রয়েছে এতে। কিন্তু তারপরেও কেন দেশের অধিকাংশের বেজার মুখ? এই যে গ্রোথটা মূলত কিন্তু সার্ভিস লেড গ্রোথ, হুইচ ইজ বেসিক্যালি জবলেস গ্রোথ। কেন এই কথাটা বলছি? কারণ এই সেক্টরগুলোতে যে আয় উপার্জন হয় তার বেশিরভাগটাই কিন্তু শেয়ার হয় উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত জনসাধারণের মধ্যে। যে গরিব জনসাধারণ, তাদের মধ্যে এই জিডিপি গ্রোথ রেটের যে ফলটা, সেই ফলটা কিন্তু তারা সরাসরি পায় না। কিন্তু অনেকে তো বলতেই পারেন, দেশ বড়লোক হচ্ছে কোনো না কোনোভাবে, সবাই বড়লোকই অর্থনীতির দিকেই যাচ্ছি আমরা। যেখানে জাপানের হ্যাপিনেস ইন্ডেক্সের পরিমাণ যদি দেখেন, মান যদি দেখেন, আর ভারতের মান যদি দেখেন, অনেক অনেক তফাৎ। সুতরাং সামান্য জিডিপির পরিমাণ জাপানের তুলনায় ভারতবর্ষে বেশি হওয়ার মানেই যে আয় বৈষম্য কমে গেল, দারিদ্রতা চলে গেল, কর্মসংস্থান হুড় করে বাড়তে লাগলো, সেটা নয়। সেইটা করতে হলে সরকারকে এখন আরো দায়িত্বশীল হতে হবে। ওই ভালো হচ্ছে কিন্তু আরও ভালো করতে হবে, এই থিওরিটা থেকেই যাবে। কিন্তু আমাদেরও ভালো থাকার উপায় বের করতে হবে। খারাপ থাকাটাও কিন্তু একটা অভ্যেস। নিজেরাই আয় ব্যয়ের ভারসাম্য হারিয়ে আমরা খারাপ থাকছি না তো? বছর শেষে এ প্রশ্ন থাকুক। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। দেখুন, অর্থনীতি, ইনকাম, সেভিংস এসব নিয়ে আমাদের সারা বছর মন খারাপ থাকে। আর 31 এই চকচকে ঝকঝকে দিন, সন্ধে, রাত্রে আমাদের মতো একদম মধ্যবিত্ত যারা, তাদের একটু মন কেমন হয় বই কি। মাথা রাখতে হবে, আমরা কিন্তু আমাদের খরচও বাড়িয়ে চলি ইচ্ছের মতো। এইসব টেনশন থেকে ভালো থাকার পাসওয়ার্ড জানতে চেয়েছিলাম মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্যের কাছ থেকে। আজকে বছর শেষের স্পেশাল 24 শেষ করি রঞ্জনবাবুর বক্তব্যে। আমরা জানি যে উইন্টার মান্থে আমরা বলি উইন্টার ব্লু হয়, কিন্তু এই 31শে ডিসেম্বর যখন আসে তখন সারা বছরের পর্যালোচনা করি, তখন ফিরে দেখা দিনগুলোতে মনে হয় কি পেয়েছি কি পাইনি। বর্ষ শেষে আমরা হিসাব নিকাশ করি, তখন কিন্তু আমরা দেখব যে আমরা কিন্তু অনেক বেশি কিছু পেয়েছি। আমরা জানি যে সুখ স্মৃতি সবসময় আমরা মনে রাখি, দুঃখের দিনগুলো মনে রাখতে পারি না। কিন্তু মানুষের মধ্যে যেরকম চারিদিক থেকে আর্থসামাজিক থেকে শুরু করে মানসিক বিপর্যয় নেমে আসছে, ধৈর্য শক্তি বাঁধ ভেঙে যাচ্ছে, তাই কখন মনে হয় যে বর্ষ শেষের এই দিনগুলোতে এসে যেন কোথায় একটা হতাশার করাল গ্রাস এসে পৌঁছয়। আর কয়েকটা ঘন্টা পেরোলেই নতুন বছর শুরু হবে নতুন আশা নিয়ে, এবং নতুন বছরের দিনগুলোতে আমরা সাদরে সবসময় নিজেরা পজিটিভ থাকবো ফ্রেম অফ মাইন্ডে, যাতে আগামী দিনগুলো আরও ভালো হয়ে ওঠে। পিছনের দিকে তাকালে হতাশা হবে, সামনের দিকে ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবলে আমরা অ্যাংজাইটিতে বা উদ্বেগে ভুগবো। তাই হর পল ইহা জি ভর জিও, জো হ্যায় সমা কাল হোনা হো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।